জয় হিন্দ বন্ধুরা। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি তা শুধু দুটি দেশের মধ্যেকার কোনো সাধারণ কূটনৈতিক বিরোধ নয়, বরং এটি প্রতারণা এবং ভারতের একটি মহাশক্তি হিসেবে আত্মপ্রকাশের সবচেয়ে বড়, সবচেয়ে জোরালো এবং সবচেয়ে আশ্চর্যজনক গল্প। একবার চোখ দুটি বন্ধ করুন এবং সেই সময়ের কথা কল্পনা করুন, যখন ভারতীয় সেনাবাহিনীর বীর জওয়ানরা নিজেদের রক্ত ঝরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে এবং মাত্র কয়েকদিনের মধ্যে বিশ্বের পরোয়া না করে মানচিত্রে একটি নতুন দেশের জন্ম দিয়েছিল। অথচ সেই দেশের দাবাল ছেলেগুলো, ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী আজকের দিনে যারা সন্ত্রাসী হয়েছে, তারা 9 মাস ধরে একটা তারা বাল পর্যন্ত ছিঁড়তে পেরেছিল না। অথচ আমরা তেরেঙ্গায় ছায়া যে দেশকে বিশ্বের সামনে নতুন করে দাঁড় করিয়েছিলাম, গোটা বিশ্বের সামনে নতুন দেশ বানিয়ে দিয়েছিলাম, যাকে নিজের কোলে লালন পালন করে বড় করেছিলাম, যার প্রতিটি সুখ দুঃখের ঢাল হয়ে দাঁড়িয়ে থেকেছি, আজ সেই দেশ বাংলাদেশ নয়াদিল্লিকে চোখ রাঙানোর সাহস দেখায়। এই কথাটি শুনতে এতটা অদ্ভুত এবং কষ্টদায়ক লাগে, যে দেশ গতকাল পর্যন্ত আমাদের সামনে প্রতিটি ছোট বড় প্রয়োজনের হাত বাড়িয়ে থাকতো এবং এখনও থাকে, আজ তারা সেই চীনের কোলে গিয়ে বসে পুরো এশিয়াকে গিলে খেতে চায়। আর তারা সেই পাকিস্তানের সাথেও সখ্যতা বা আন্তর্জাতিক সম্পর্ক পর্যন্ত বাড়াচ্ছে, যারা একসময় তাদের লাখ লাখ নিষ্পাপ নাগরিককে নির্মমভাবে হত্যা করেছে, যারা তাদের আম্মু, বহিন, ফুপুদের, যারা তাদের ঝোপে ঝাড়ে জঙ্গলে টেনে নিয়ে পিছন থেকে ঘাপাঘাপ করেছে। কিন্তু বন্ধুরা, আজ এই নতুন ভারতে চুপচাপ বসে তামাশা দেখার মতো নয়। নয়াদিল্লির করিডোর এখন যে নীতিগুলো তৈরি হয় তা সবকা সাথ সবকা বিকাশ, এই নীতিতেই অবশ্য। কিন্তু কেউ যদি আমাদের জাতীয় স্বার্থ নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করে, তবে তাকে তার ভাষায় বা তার ইশারাতেই, তাকে সেই ভঙ্গিতেই জবাব দিতে এই নতুন ভারত খুব ভালোভাবেই জানে। আজ আমি আপনাদের বিস্তারিতভাবে বলবো যে কিভাবে ভারত কোনো গুলি না চালিয়ে কেবল নিজের কূটনীতি আর আর্থিক সিদ্ধান্তের শক্তিতে ঢাকা থেকে বেজিং পর্যন্ত এমন তোলপাড় সৃষ্টি করেছে যে পুরো বিশ্ব শুধু চেয়ে চেয়ে দেখছে। এই পুরো ঘটনার হট্টগোলের আসল মূল রয়েছে সেই রাতারাতি ঘটে যাওয়া ক্ষমতার পরিবর্তন, যা বাংলাদেশের পুরো পরিবেশ আর সেখানকার প্রেক্ষাপটকে বদলে দিয়েছে। বহু দশক ধরে ক্ষমতায় থাকা নেত্রীকে যখন নিজের প্রাণ বাঁচাতে পালিয়ে যেতে হলো, তখন তার যাওয়ার সাথে সাথেই বাংলাদেশের রাস্তায় যে তাণ্ডব নৃত্য হলো, তা পুরো বিশ্ব নিজের স্ক্রিনে লাইভ দেখছে। মৌলবাদী শক্তিগুলো সেখানে কেবল ধ্বংসযজ্ঞ চালায়নি, বরং তাদের নিশানা ছিল সরাসরি ভারত এবং আমাদের অস্তিত্ব। সেখানে ভারতের পতাকা পোড়ানো হলো, ভারত বিরোধী বিষ উদ্গার করা হলো এবং সেখানকার নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে বসা কিছু নেতা তো আমাদের উত্তর পূর্ব ভারত নিয়ে এত উস্কানিমূলক মন্তব্য করলো যে নয়াদিল্লির পারদ সপ্তম আসমান পর্যন্ত পৌঁছে যায়। বাংলাদেশের হয়তো এটা অনেক বড় ভুল ধারণা হয়েছিল যে তারা ভারতকে চীন আর পাকিস্তানের মতো ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে নিজেদের ইচ্ছা মতো চালাবে। তারাও ভেবেছিল ভারত বরাবরের মতো বড় ভাই হয়ে সব কিছু সহ্য করে নেবে। কিন্তু ভারত সরকার নিজের নীরবতা ভাঙল এবং এমন এক কূটনৈতিক আর অর্থনৈতিক আঘাত আনলো যা তাদের অর্থনীতির পুরো মেরুদণ্ডই ভেঙে দিয়েছে। সবচেয়ে প্রথমে ভারত তার সেই চুক্তিটির ফাইলটি তুলল, যার অধীনে বাংলাদেশ অনেক সুবিধা পেতে, আর সেটিকে সোজা ডাস্টবিনে ফেলে দিয়েছে। আপনাদের জানিয়ে রাখি, আগে বাংলাদেশের ব্যবসায়ীরা নিজেদের মালামাল ট্রাক বোঝাই করে খুব সহজে, সস্তায়, দ্রুত আমাদের ভারতীয় সীমান্ত হয়ে আমাদের হাইটেক বন্দর এবং বিমানবন্দরগুলোতে নিয়ে আসতো এবং সেখান থেকে সেই মালামাল আমেরিকা আর ইউরোপ পর্যন্ত যেত। ভারত রাতারাতি বলে দিল যে আজ থেকে আমাদের মাটি আর আমাদের রাস্তা আপনাদের জন্য সম্পূর্ণ বন্ধ। এখন সেই ব্যবসায়ীদের ঘাম ছুটেছে, কারণ তাদের নিজেদের মালামাল সমুদ্রে অত্যন্ত দীর্ঘ, ক্লান্তিকর আর ব্যয়বহুল পথ ঘুরে পাঠাতে হচ্ছে, যার ফলে তাদের মুনাফা তো শেষ হচ্ছেই, পাশাপাশি বিদেশি অর্ডারও বাতিল হয়ে যাচ্ছে। কথা শুধু পথের ছিল না, ভারত তাদের ব্যথার জায়গায় হাত দিয়ে দিয়েছে। ভারত পরিষ্কার কঠোর ভাষায় বলে দিয়েছে যে উত্তর পূর্ব এবং স্থল সীমান্ত দিয়ে বাংলাদেশের একটি রেডিমেড পোশাক, পাটের বস্তা, সুতো বা প্লাস্টিকের জিনিসও ভারতে প্রবেশ করবে না। আপনাকে যদি ভারতের বিশাল বাজার নিয়ে মালামালে বিক্রি করতে হয়, তবে তা ট্রাকে করে নয়, বরং সমুদ্রের জাহাজে বোঝাই করে কেবলমাত্র কলকাতার মুম্বাইয়ের নাভা সেবা বন্দর পর্যন্ত আনতে হবে। একটু ভেবে দেখুন, যে মালামাল আগে ট্রাকে করে 3 দিনে নামমাত্র খরচে ভারতের বাজারে পৌঁছে যেত, এখন সেই একই মালামাল জাহাজের মাধ্যমে সপ্তাহ জুড়ে কোটি কোটি টাকা বিশাল খরচ করে বহন করতে হচ্ছে তাদের। ভারতের এই একটি মাত্র ধাক্কা বাংলাদেশের 70 কোটি ডলারের রপ্তানি ব্যবসা বাণিজ্যকে সোজা আইসিইউর বেডে শুয়ে দিয়েছে। ব্যবসায়িকরা এখন মাথায় হাত দিয়ে বসে আছেন যে শেষ পর্যন্ত তারা ভারতের সাথে পাঙ্গা কেন নিতে গেল। একেই বলে লাঠি না চালিয়ে গরু তাড়ানো এবং কূটনীতির ময়দানের সামনে তার আসল খেলা বা তার অকাতকে বুঝিয়ে দেওয়া। কিন্তু বন্ধুরা,
আপনাদের যদি মনে হয় ভারত শুধু বাণিজ্যের লাগাম টেনেছে, তবে আপনারা ভুল ভাবছেন। আসল এবং সবচেয়ে বিপজ্জনক অ্যাকশন তো সীমান্তে চলছে। ভারত ও বাংলাদেশের মধ্যে 4,000 কিলোমিটার বিশ্বের সবচেয়ে জটিল আর প্যাঁচানো সীমান্ত রয়েছে। কোথাও নদী, কোথাও জলভূমি, তো কোথাও ঘন জঙ্গল। বছরের পর বছর ধরে এখানে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ স্থানীয় রাজনীতি, জমির মামলা আর ভোট ব্যাংকের রাজনীতিকরণের কারণে আটকে ছিল। কিন্তু বাংলাদেশ যেমনই নিজেদের তেজ দেখালো আর সেখানকার মৌলবাদীদের দাপট বাড়িয়ে দিল, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় টপ গিয়ার লাগিয়ে দিয়েছে তাদের উপর। আজ আপনি যদি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে শুরু করে সুন্দরবন পর্যন্ত এলাকাগুলোতে গিয়ে দেখেন, তবে অবাক হবেন যেখানে রাতারাতি 12 থেকে 15 ফুট উঁচু ইস্পাতের কাঁটাতারের বেড়া তুলে দেওয়া হয়েছে। আর এটি কোনো সাধারণ বেড়া নয়, সেখানে এখন একটি হাইটেক স্মার্ট বর্ডার তৈরি হয়ে গেছে। আকাশে 24 ঘন্টার ড্রোন ঘোরাফেরা করছে, যা প্রতিটি ইঞ্চির ওপর নজর রাখছে। মাটির নিচে এমন আন্ডারগ্রাউন্ড সেন্সর লাগানো আছে, যে কেউ যদি চুপচাপ হামাগুড়ি দিয়ে আসতে চায়, তবে নাইট ভিশন ক্যামেরা এবং থার্মাল রাডার দিনরাত সীমান্তে স্ক্যান করছে। এখন যদি রাতের ঘন অন্ধকারে বা ভারী কুয়াশায় কোনো পাখিও ডানা ঝপটানোর চেষ্টা করে, তবে সরাসরি বিএসএফের কন্ট্রোল রুমে জোরালো অ্যালার্ম বাজতে শুরু করে। আর যে সমস্ত লোক আগে থেকেই অবৈধভাবে গোপনে ভারতের সীমান্তে ঢুকে পড়েছিল, তাদের জন্য তো এখন আর কঠোর নীতি গ্রহণ করা হয়েছে। এখন একটাই স্লোগান দিয়েছে, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। এর সোজা মানে হলো প্রথমে এমন সন্দেহভাজন ব্যক্তিদের চিহ্নিত করো, তারপর তাদের সরকারি সিস্টেমের থেকে তাদের নাম কাটো এবং তাদের সোজা সীমান্তের ওপারে খেদিয়ে দাও। ভারতের বিভিন্ন কোণ থেকে সন্দেহভাজনদের ধরে হোল্ডিং সেন্টারগুলোতে আনা হচ্ছে এবং তারপর রাতের বেলা পুরো আইনি প্রক্রিয়া মেনে সরাসরি বাংলাদেশের সীমান্তে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশ সরকার আর সেখানকার মিডিয়াকে পুশিন বলে খুব হট্টগোল করছে, বুক চাপড়াচ্ছে যে ভারত তাদের সাথে অন্যায় করছে। কিন্তু ভারতের অবস্থান একদম স্পষ্ট, কড়া এবং কোনো রকম ঘুরে পেঁচিয়ে কথা না বলে নয়াদিল্লি পরিষ্কার করে দিয়েছে যে আমাদের দেশের জাতীয় নিরাপত্তা, আমাদের সম্পদ এবং আমাদের জনমতি নিয়ে ছিনিমিনি খেলার অনুমতি কাউকে দেওয়া যাবে না। এই কড়া পদক্ষেপের সবচেয়ে বড় লাভ হয়েছে এটাই যে সীমান্ত পার থেকে যে গবাদি পশু পাচার হতো, জালনোটের যে সিন্ডিকেট চলতো আর মাদকের যে কালো ব্যবসা সীমান্ত পার হয়ে পরিচালনা করা হতো, তার কোমর এখন পুরোপুরি ভেঙে গেছে। এছাড়া ভিসা নিয়ে ভারত এমন এক চাল চেলেছে যে বাংলাদেশের এলিট আর মিডল ক্লাস দিনের বেলাতেই তারা দেখতে শুরু করেছে। সেখানকার মানুষ নিজেদের প্রতিটি ছোট বড় চিকিৎসার জন্য, এমনকি কেনাকাটা করার জন্য পুরোপুরি ভারতের উপর, বিশেষ করে কলকাতার উপর নির্ভরশীল ছিল। ভারত সরাসরি ট্যুরিস্ট এবং সাধারণ বিষয়ে কোপ দিয়েছে। পরিষ্কার বলে দেওয়া হয়েছে যতক্ষণ না কোনো বড় ধরনের মেডিকেল ইমার্জেন্সি হচ্ছে, ততক্ষণ ভারতের ভিসা ভুলে যান। এই ধাক্কাটা যখন লাগলো, তখন সেখানকার কিছু নেতা তলপাতে ভারতীয়দের ভিসা আটকানো এবং আমাদের সুতাবিয়ান এর উপর নিষেধাজ্ঞা দেওয়ার মতো ছেলে মানুষের চেষ্টা করেছিল। কিন্তু এতে তো নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারার মতো বিষয় হয়ে গেল। ভারতের সুতা ছাড়া তাদের নিজেদের পোশাক শিল্প বন্ধ হওয়ার উপক্রম। সত্যি বলতে কি বন্ধুরা, বাংলাদেশ তার ভৌগোলিক অবস্থানবন্দি। যখন তাদের পাওয়ার প্ল্যান্টগুলোতে বিদ্যুৎ তৈরির জন্য কয়লা বা ডিজেল শেষ হয়ে যায়, তখনই তাদের পাইপলাইন এবং মালগাড়ির মাধ্যমে ভারতের দিকে তাকাতে হয়। যখন সেখানে রমজান বা অন্য কোনো উৎসবে পেঁয়াজ, গম, চাল কম পড়ে যায়, তখন তাদের সরকারের নয়াদিল্লির সামনেই তাদের হাত জোড় করতে হয় যে আল্লাহকে নাম পার কুছ দে দো বাবা। এমন পরিস্থিতিতে ভারতকে চোখ রাঙানো আর ভারতের বিরুদ্ধে চক্রান্ত করা তাদের জন্য আত্মহত্যার চেয়ে কোনো অংশে কম নয়। ভারত তার এই অ্যাগ্রেসিভ মনোভাব দিয়ে একটি কথা পাথরের দাগের মতো পরিষ্কার করে দিয়েছে যে আমরা আমাদের প্রতিবেশীদের ভালোবাসি, কিন্তু শুধু নিজেদের স্বার্থে আর নিজেদের জাতীয় স্বার্থকে সবার উপরে রেখে। বিশ্বও জানে যে বাংলাদেশের অস্তিত্ব ভারতের অনুগ্রহের নিচে চাপা পড়ে আছে। আপনি যদি বন্ধুত্বের হাত বাড়ান, তবে ভারত আপনাকে বুক জড়িয়ে নেবে। আর যদি আপনি আমাদের সাথে শত্রুদের সাথে হাত মিলে আমাদের বিরুদ্ধে চাল চালেন, তবে জবাব এত কড়া আর ভয়ানক হবে যে পুরো বিশ্ব শুধু চেয়ে দেখবে। বন্ধুরা, কূটনীতির এই দাবা খেলায় একটি শক্তিশালী আর নির্ভীক ভারতের এই রুদ্ররূপ আপনাদের কেমন লাগলো? ভারত সরকার কি বাংলাদেশের লাগাম টেনে ধরে তাদের আসল জায়গা দেখিয়ে দিয়ে একেবারে সঠিক করেছে, নাকি আপনাদের মনে হয় এই বিষয়টি সমাধানের অন্য কোনো নরম পথ বা অবলম্বন করা যেতে পারে, যেমনটা পাকিস্তানের ঘরের ভেতরে হচ্ছে, মানে আননোন গানম্যান? আপনাদের যাই নিজস্ব মতামত হোক না কেন, কমেন্ট বক্সে অবশ্যই লিখুন, কারণ আমি সবসময় আপনাদের মতামতের অপেক্ষায় থাকি। আপনি যদি আজকের এই গভীর বিশ্লেষণ আর এই কড়া ভঙ্গি পছন্দ করে থাকেন, তবে এই ভিডিওটিকে এখনই লাইক করুন, আপনারা সকল বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন চাপতে একদমই ভুলবেন না, যাতে এই ধরনের জোরালো আর বুক ফুলে গর্ব করার মতো খবর আমি আপনার কাছে নির্দ্বিধায় নিয়ে আসতে পারি। তো বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।